নিশুতি রাত, চারপাশে নিস্তব্ধতা, আর সেই রাস্তাটি রামগড় রোড। বহু বছর ধরে লোকেরা বলে এই রাস্তায় কিছু একটা আছে। মাঝরাতে গাড়ি থেমে যায়, কুয়াশার ভেতর এক সাদা শাড়ি পরা ছায়া দেখা যায়। কেউ কেউ আর কখনো বাড়ি ফেরে না। আজ আপনি শুনতে চলেছেন সেই ভয়াল রাস্তায় ঘটে যাওয়া এক বাস্তব কাহিনী, যেখানে বন্ধুত্ব, ভয়, মৃত্যু আর এক অভিশপ্ত আত্মার ছায়া মিলেমিশে তৈরি করেছে এক বিভীষিকাম রাত। তাহলে চলুন, একবার চোখ বন্ধ করুন, আর শুনুন ভূতের রাস্তা, আতঙ্কের সেই রাত। আপনি প্রস্তুত তো? আমি শুভ, বছর 25 বয়স। আজ যে কাহিনীটা আপনাদের বলবো, সেটা আজও আমার রক্ত ঠান্ডা করে দেয়। হয়তো কেউ বিশ্বাস করবেন না, কেউ হেসে উড়িয়ে দেবেন, কিন্তু আমি শপথ করে বলছি, এটা সত্যি। এটা ঘটেছিল আমার চোখের সামনে। আমার জীবনের সবচেয়ে ভয়ের মুহূর্ত, রাস্তার এক কোণায়, রাতের ঘন অন্ধকারে। সেই রাতটা ছিল শুক্রবার। কাজ শেষে ক্লান্ত শরীরে ফিরছিলাম গ্রামের বাড়িতে। গাড়ি চালাচ্ছিলাম একেবারে একা। রাত তখন 10:30। হেমন্তের ঠান্ডা হাওয়া গায়ে লেগে শিরশির করছিল। রাস্তা ছিল একেবারে ফাঁকা, মাঝে মাঝে শুধু একটা কুকুরের ডাক আর শালের পাতার মোচমোচ শব্দ। আমার রুটিন রাস্তাই ছিল ওটা, পুরনো রামগড় রোড। সবাই বলে, ওই রাস্তা নাকি রাত 12টার পর এড়িয়ে চলতে হয়। তবে আমি এসব কথায় বিশ্বাস করি না। ভূত প্রেত, জিন পরি, এসব আমার কাছে রূপকথা ছাড়া কিছু না। কিন্তু ওই রাতটা, ওটাই আমার ধারণা পাল্টে দিল। গাড়ি চালাতে চালাতে দেখলাম, রাস্তার পাশের আলোগুলো হঠাৎ একে একে নিভে যাচ্ছে। প্রথমে ভাবলাম, হয়তো বিদ্যুৎ সমস্যা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আমার গাড়ির হেডলাইটও ঝাপসা হয়ে এলো। কি আশ্চর্য! নতুন গাড়ি, ব্যাটারি একেবারে ঠিকঠাক। আমি একটু থেমে গাড়ি পার্ক করলাম। হেডলাইটটা একবার বন্ধ করে আবার চালু করলাম, তখন ঠিকই কাজ করলো। কিন্তু বুকের ভেতর কেমন যেন হালকা একটা চাপ, যেন কিছু একটা ঠিক হচ্ছে না। রাস্তার দিকে তাকিয়ে দেখি, একদম নির্জন। এক ফোঁটা শব্দ নেই, এমনকি পাতার আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই আমি দেখতে পেলাম, সামনে রাস্তার মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। না, মানুষ না, কিছুটা মেয়ের মতো মনে হচ্ছিল। সাদা কাপড়ে মোড়া, মাথা নিচু, দাঁড়িয়ে আছে একদম নিথর। কে ওখানে? আমি চিৎকার করে জিজ্ঞাসা করলাম। কোন উত্তর নেই। হঠাৎ সে ছাটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। না দৌড়ে না, একেবারে ভেসে ভেসে আসছে, মাটি ছুঁয়েই না যেন। আমার শরীর জমে গেল, বুক থেকে যেন রক্ত সরে গেল এক মুহূর্তে। আমি গাড়ির দরজা আটকে দিলাম, জানালাও তুলে দিলাম। হাত কাঁপছিল, মনে হচ্ছিল, এটাই বুঝি শেষ রাত আমার। গাড়ির ভেতর ভূতের ছায়া। ছায়াটা এসে দাঁড়ালো আমার গাড়ির একদম সামনে। একটু পর, ধীরে ধীরে সে আমার গাড়ির দিকে তাকালো। না, সে চোখ না, সে ছিল গহীন দুইটি গর্তের মতো, যার ভিতর কেবল অন্ধকার, মৃত্যু আর ভয়। হঠাৎ সে হেসে উঠল, একটা ঠান্ডা, হাহাকার করা হাসি। সেই হাসি এখনো আমার কানে বাজে। আমি দ্রুত গাড়ি স্টার্ট দিলাম, হাত কাঁপছে। হঠাৎ সব কিছু থেমে গেল। হঠাৎ সব আলো নিভে গেল। গাড়ি বন্ধ, ইঞ্জিন সাইলেন্ট। আমি যেন টাইম ফ্রিজে আটকে গেছি। একটা নিঃশব্দ চিৎকার যেন আকাশ ভেদ করে উঠে আসছে। আমি চিৎকার করলাম, কে আছো? আমাকে ছেড়ে দাও। আর তখনই আমার পাশে জানালার কাছে একটা হাত পড়ল। ঠান্ডা, বিবর্ণ, হাড়জিরজিরে হাত। সেই হাতটা জানালার ওপর দিয়ে ঘষা দিচ্ছিল, স্ক্রোর শব্দে। আমি ঘুরে তাকাতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু সাহস করে এক ঝলক তাকিয়ে দেখি, একটা মুখ। না, সেটা মুখ না, সেটা একটা ফাঁকা খোলস। কেবল গর্তের মতো চোখ, আর ছেঁড়া ঠোঁটের কোণে ভয়ানক এক হাসি। চোখ খুলতেই বুঝি, আমি কোথায়? জ্ঞান ফেরে হাসপাতালে। ডাক্তার আর আমার বন্ধু বিপ্লব পাশে বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমি কোথায়? বিপ্লব বলল, তুই গাড়ি উল্টে গেছিস, পুলিশ তোকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে উদ্ধার করেছে। আমি চমকে উঠলাম, উল্টে গেছি? কিন্তু আমি তো কাউকে দেখেছিলাম। একটা মেয়ে, এক ছায়া, সে আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। ডাক্তার একটু থমকে বললেন, তুমি কি বলছো বুঝছো? তোমার গাড়ির সামনে বা আশেপাশে কেউ ছিল না, এমনকি রাস্তার চারদিক খালি ছিল। তখন বিপ্লব ধীরে ধীরে বলল, তোর গাড়ির ড্যাশবোর্ডে একটা ছবি পাওয়া গেছে।
সে ছবি বাড়িয়ে দিল আমার হাতে। আমি দেখলাম একটা মেয়ে, সাদা শাড়ি, গা ছমছমে চোখ। এটা তো সেই ছায়া। এটাই তো। কে এটা? আমি চিৎকার করলাম। বিপ্লব বলল, এই মেয়েটা 3 বছর আগে ওই একই জায়গায় এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তাকে নাকি মাঝে মাঝে রাতে ওখানে দেখা যায়। আর যাকে দেখা দেয় সে আর কোনোদিন আগের মতো থাকে না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনেক দিন আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারিনি। একটু হালকা শব্দেই আঁতকে উঠতাম। ঘুমের মধ্যে বারবার সেই ঠান্ডা হাত, সেই গর্তের মতো চোখ, আর জানালায় ঘষা দেওয়া সেই কর্কশ শব্দ আমাকে পাগল করে তুলত। বিপ্লব বলেছিল, মানসিক ট্রমা, ভুলে যেতে চেষ্টা কর। কিন্তু আমি জানতাম ওটা কেবল দুঃস্বপ্ন না। আমি জানি ওটা ছিল কিছু একটার সতর্ক, কিছু একটা যা এখনো শেষ হয়নি। অপরিচিত নম্বর, ভয়ঙ্কর কণ্ঠ। এক রাতে, প্রায় 1 মাস পরে, হঠাৎ ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। রিসিভ করলাম, ওপাশে কেউ নেই। হ্যালো, কে? কোনো উত্তর নেই। আমি ফোন কেটে দিলাম। 1 মিনিট যেতে না যেতেই আবার ফোন। এইবার আমি কিছু না বলে শুধু শুনছিলাম। হঠাৎ একটা ঠান্ডা, গলা ভাঙা মেয়ে কণ্ঠ বলল, তুমি ফিরে এসো, আমি অপেক্ষা করছি সেই রাস্তায়। আমি বুক চাপড়ে চিৎকার করে উঠলাম, তুমি কে? কেন আমার পেছনে লেগেছ? ফোন কেটে গেল। গাড়ির আয়নায় রক্ত লেখা। পরদিন সকালে আমি গাড়িতে ওঠার সময় দেখতে পেলাম আয়নার এক কোণে লালচে কিছু লেখা। চোখ মেলে ভালো করে দেখি, ফিরে এসো, নয়তো এবার আমি আসব। কে লিখল? গাড়ি ছিল গ্যারেজে, কেউ ঢোকার সুযোগ পায়নি, কিন্তু লেখাটা ছিল একেবারে স্পষ্ট, যেন তাজা রক্ত দিয়ে লেখা। আমার গা কাঁপছিল। আমি ভাবলাম পুলিশে জানাবো, কিন্তু কি বলবো? একটা ভূত আমায় ফোন করছে, লোকজন তো পাগল ভাববে। তখনই সিদ্ধান্ত নিলাম, যা হবে দেখা যাবে। আমি আবার সেই রাস্তায় যাব। এইবার আমি শেষ করে আসব ওর সঙ্গে এই খেলা। রাত ঠিক করলাম, ঠিক 12টায়। আমি চেয়েছিলাম ও যেখানে ডাকে সেখানে গিয়ে তার মুখোমুখি হতে, ভয়ের পাল্টা ভয় দেখাতে। তাই রাত 12টার সময়, ঠিক 1 মাস পর, আমি রওনা দিলাম সেই রামগড় রোডের দিকে। এইবার সঙ্গে নিলাম একটা ক্যামেরা, ভয়েস রেকর্ডার, আর আমার পুরনো বন্ধু অর্ণবকে। সে সবকিছু বিশ্বাস করত না, কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় সঙ্গে রাজি হয়ে গেল। গাড়ি ছুটছিল শীতের কুয়াশা ভেদ করে। চারপাশে সেই পরিচিত অন্ধকার, আর রাস্তায় নাম না জানা এক নিস্তব্ধতা। কিন্তু এবার ঠিক তখন, রাত 12:42। আমরা সেই জায়গাটায় পৌঁছালাম যেখানে আমার গাড়ি উল্টে গিয়েছিল।